সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন, আর সময় যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে। সেই তালিকায় এবার নয়া সংযোজন। পদ্ম শিবির ছেড়ে ফের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করেন। পবিত্রর হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক ব্যানার্জি, আর পবিত্রকে নন্দীগ্রাম থেকে টিকিটও দিল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সদলবলে বিজেপিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান পবিত্র কর। কলকাতায় রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্মের পতাকা তুলে নিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ভুইয়াও। অন্যদিকে গত বিধানসভা ভোটের আগে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীও। ঘটনাক্রমে শুভেন্দুকে নন্দীগ্রামে প্রার্থী করে বিজেপি। মমতা ব্যানার্জিকে পরাজিত করে নন্দীগ্রামের বিধায়ক হন শুভেন্দু। অন্যদিকে পবিত্র এতদিন বিজেপির পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা সংগঠনের সহসভাপতি ছিলেন। তার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল 2 গ্রাম পঞ্চায়েতে প্রধান হন। তবে সেই পবিত্রই এবার ফিরলেন তৃণমূলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরে যেহেতু বিজেপির টিকিটে শুভেন্দু দাঁড়িয়েছেন, সেহেতু পবিত্রকে দলে টেনে ও তাকে নন্দীগ্রামের প্রার্থী করে হয়তো এভাবেই পাল্টা দিল তৃণমূল। আসুন এই বিষয়ে আরো বিস্তারিত জানি। কৌশিক দাসের সঙ্গে কথোপকথনে কি উঠে এসেছিল সেই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলি যে নন্দীগ্রামে কিন্তু এবার একেবারে বলা যেতে পারে যে যথেষ্ট কঠিন একটা টক্কর হতে চলেছে। কারণ শুভেন্দু ঘনিষ্ঠ এই পবিত্র কর, তাকে দলে নিয়ে কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছেন অভিষেক ব্যানার্জি এবং তাকেই নন্দীগ্রামে প্রার্থী করা হলো তাকে। অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে এই পবিত্র কর। বিধানসভা নির্বাচনে একেবারে সময় যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম, রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কোন দিন পবিত্র কর জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে, ঠিক প্রার্থী তালিকা যেদিন ঘোষণা করা হলো, পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে প্রত্যাবর্তন করেই তিনি একেবারে নন্দীগ্রামের টিকিট পেয়ে গেলেন। পবিত্রর হাতে দলীয় পতাকা তুলে দিলেন অভিষেক ব্যানার্জি, আর পবিত্রকে নন্দীগ্রাম থেকে টিকিটও দিল তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সদল বলে বিজেপিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রাম বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান পবিত্র কর। কলকাতায় রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্মের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ভুইয়াও। অন্যদিকে গত বিধানসভা ভোটের আগে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীও। ঘটনাক্রমে শুভেন্দুকে নন্দীগ্রামে প্রার্থী করে বিজেপি। মমতা ব্যানার্জিকে পরাজিত করে নন্দীগ্রামের বিধায়ক হন। পাশাপাশি পবিত্র এতদিন বিজেপির পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা সংগঠনের সহসভাপতি ছিলেন। তার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমার কলিগ কৌশিক দাসের সঙ্গে। কি বললেন শুনবো। কৌশিক, যেটা শুরুতেই জানতে চাইবো, যে নন্দীগ্রাম অবশ্যই একটা প্রেস্টিজ ফাইট 2021-এ আমরা দেখেছিলাম কি ঘটেছিল সেখানে, এবং এবারে যে কথাটা শোনা যাচ্ছিল যে সেখানে অভিষেক ব্যানার্জি প্রার্থী হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত হলো না। অধিকারীগড়, সেখানে কেন শুভেন্দু অধিকারীর বদলে একটা আনকোরা নতুন মুখ, অচেনা মুখ? দেখো, পবিত্র কর হচ্ছে তৃণমূলের একদম একটা পুরো গ্রাসরুট লেভেলের কর্মী ছিল। যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আসলো, তখন শুভেন্দুর সঙ্গে সঙ্গে পবিত্র করও বিজেপিতে চলে আসে। আজকে সকালে খুব তাৎপর্যপূর্ণভাবে এই পবিত্র করের স্ত্রী নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের তাকেও জয়েন করানো হলো, এবং পবিত্র করও সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কিন্তু তৃণমূলের জোড়া ফুলের পতাকা তুলে নিয়ে যোগদান করলো। এবং তিনি জানতেন যে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এবারে যে মূল বিষয়টি হলো সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে নন্দীগ্রামে এমন একজন প্রার্থীকে দেওয়া হবে যে শেয়ানে টক্কর হবে। কিরকম সেটা? শুভেন্দু অধিকারীর সঙ্গে শেয়ানে টক্কর হবে এবং শুভেন্দুকে পরাস্ত করবে। এখন যেটা মূল বিষয়, কিছুটা হলেও কিন্তু ধাক্কা খেলো অধিকারী গড়ের আসন্ন বিধানসভা নির্বাচন। এই পবিত্র কর, যিনি নেপথ্যে থেকে শুভেন্দু অধিকারীকে শেষ বিধানসভা নির্বাচনে জেতানোর জন্য 10% হলেও তার অবদান রয়েছে, তিনি নেপথ্যে থেকে একদম, যেমন মমতা ব্যানার্জি বলছিলেন না, মেঘের আড়ালে থেকে নির্বাচন কমিশনের নাম না করে তাকে যেরকম কটাক্ষ করলেন, এক্ষেত্রে বলাই যায় পবিত্র কর একদম নেপথ্যে থেকে তৃণমূল স্তরের কর্মীদের চিনতেন, তাদেরকে দিয়েই কিন্তু তিনি বিজেপির এই কঠিন
একদম বৈতরণী পার করানো হলো, শুভেন্দু অধিকারী জিতলেন। বেশ, এ গেল পবিত্র করেরকে কেন দেওয়া হলো তার ব্যাখ্যা তুমি দিলে, কিন্তু যে কথা আমরা বলতে শুনেছি যে এবার অভিষেক ব্যানার্জি তিনি প্রার্থী হতে পারেন, এমনকি এ কথাও আমরা শুনেছি যে ভবিষ্যতের ভাবি মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, তাহলে কোথাও গিয়ে কি একটা সেটিং যে যাতে না হারেন, যাতে একেবারে গড় ধরে রাখা যায় এই ব্যানার্জি পরিবারের, সেটাও কি কোনো একটা জায়গায় প্রাধান্য পেয়েছে বলে মনে হয়? দেখো, রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, যদি তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং জিততেন, তাহলে তাকে লোকসভার পদ থেকে পদত্যাগ করতে হতো। দুটি পদ এই সাংবিধানিক দেশে রাখা যায় না। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছে তিনি যেমন দিল্লি থেকে নেতৃত্ব দিচ্ছেন, লিড করছেন, সেরকম ভাবে তার বিকল্প হিসেবে কাউকে একজনকে দাঁড় করিয়ে এই 291টি আসনের মধ্যে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে তুমি দেখবে যে কারণে এই যে তালিকা, এর মধ্যে নতুন মুখের প্রাধান্য অনেক বেশি এবং ইয়ং জেনারেশন। আমরা একটুখানি যদি দেখি, আমি আসবো এই জায়গাটায় যে সেটিং হয়েছে কিনা কোনো, সেটাতে আসবো। তবে তার আগে এই যে এই লিস্টটা 294টা আসনের প্রার্থী তালিকায় কিন্তু আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে। মেখলিগঞ্জ পরেশচন্দ্র অধিকারী থেকে শুরু করে তারপরে সমস্ত যে সিটগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রার্থী তালিকা আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। কালিম্পং, দার্জিলিং এবং কার্শিয়াং, এই তিনটে নাম অনিত থাপার দলকে দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু পরে জানানো হবে। আমি একটু এই জায়গাটাতে আসবো। উত্তরবঙ্গ কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি, সেখানের বিষয়টা নিয়েও আমরা আলোচনা করবো, যেহেতু কৌশিক নতুন মুখের কথা বলছিলেন সেই কারণে এই লিস্টটাতে আসা। তবে যে আলোচনাটা করছিলাম যে কোথাও কি অভিষেক ব্যানার্জিকে একটু সরিয়ে রাখা বা তাকে একটু গার্ড দিয়ে রাখা, যাতে ভবিষ্যতে যাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে, তৃণমূল নেতারাও বলছেন যে ভবিষ্যতের নেতা, ভবিষ্যতের কাণ্ডারি, তাকে কি একটু বাঁচিয়ে রাখা, একটু দূরে রাখা, নাকি একটা সেটিং? দেখো, যদি সেরকমটা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের হাল ধরবেন, সেটাও কিন্তু সাংবিধানিকভাবে তার কোনো সমস্যা হবে না। এখন দেখার, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন সময় একটা সমালোচনা করেছেন গান্ধী পরিবারের পরিবারতন্ত্রকে নিয়ে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এই যে তিনি একটা সমালোচনা করেছেন, আর যদি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দাঁড় করাতেন, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা উঠতো, তাহলে কি ব্যানার্জিও পরিবারতন্ত্রে বিশ্বাস করছে? ঠিক সেই সমালোচনাকে পাত্তা না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা হলো লোকসভায় আর বাকিদের রাখা হলো বিধানসভায়। যদি মুখ্যমন্ত্রী করার কোনো অভিপ্সা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা হবে, সেক্ষেত্রে সেই দরজাটা খোলা রেখে দেওয়া হলো। কিভাবে খুলে রেখে দেওয়া হলো? কোনো একটি বিধানসভা থেকে উপনির্বাচন করিয়ে তারপরে তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে। কিন্তু এক্ষেত্রে তুমি যেটা বলছো, এখানে সুযোগ বলতে দেখো, শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়িয়েছে। কাল যে তালিকাটা দিয়েছে সেখানে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতার ভবানীপুর। শুভেন্দু অধিকারীও যথেষ্ট চ্যালেঞ্জিং মুডে বলেছে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রাক্তন করব। অতএব তুমি জানো এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলাফল কি হয়েছিল। এবারে শুভেন্দু অধিকারী যেটা চাইছে, দুটি জায়গায় দাঁড়িয়ে কোনো একটিতে তিনি জিতবেন, দু জায়গায় জিতবেন এটা তিনি মনে করছেন, কারণ তিনি একজন প্রার্থী। কখনোই কোনো প্রার্থী বলেন আমি হেরে যাব, উনিও বলছেন আমি জিতবো। এবারে দেখার জনাদেশ কোন দিকে যায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।